দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দুর্নীতিতে বেনজিরের মুন্সিয়ানা, পাসপোর্ট থেকে রিসোর্ট, বাদ যায়নি কিছুই। যেখানে খুশি যেতে পারেন বেনজির, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। বাহিনীর সম্মান নিয়ে প্রশ্ন ফখরুলের। খাদ্যে মূল্যস্ফীতি ছাড়ালো 11%, মধ্যবিত্তের ঘাড়ে বাড়ছে করের বোঝা। সিলেটে প্লাবন পরিস্থিতির অবনতি, টানা বৃষ্টিতে দুর্ভোগ, পানিবন্দী বহু পরিবার। তীব্র গরমে হঠাৎ বেড়েছে ডায়রিয়া, কলেরা হাসপাতালে দিনে ভর্তি অর্ধশতাধিক। স্বপ্ন বড় দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। সো এটা আমার পার্সোনাল থিঙ্কিং। বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান সৌম্য সরকার, চ্যাম্পিয়ন হবার স্বপ্ন। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা আসছে বাজেট, মূল্যস্ফীতি এবং সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি নিয়ে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, তিনি প্রধান সম্পাদক ঢাকা জার্নাল। আছেন শর্মিন্দ নিলর্মী, তিনি অধ্যাপক অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, তিনি গবেষণা পরিচালক, সিপিডি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনাতে যাবার আগে শুরুতে একটা প্রতিবেদন দেখতে চাই, যেখানে সবশেষ অর্থনীতির পরিস্থিতি তুলে ধরা হয়েছে এবং যে চাপ আসলে পড়তে চলেছে মধ্যবিত্তের উপর, বিশেষ করে করের বোঝা যেভাবে চাপছে তাদের উপর, সে নিয়ে এই প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। বছর জুড়ে নিয়মিত আলোচনায় দ্রব্যমূল্য বৃদ্ধির খবর, যার কারণ হিসেবে শক্তিশালী সিন্ডিকেটের কাছে সরকারের নীতি নির্ধারকদের অসহায় উপস্থাপন, করোনার প্রভাব, বিশ্বজনীন অস্থিরতা বা ডলার সংকট। দিন শেষে ফল জনসাধারণের অশেষ ভোগান্তি। এরই মধ্যে বৃহস্পতিবার আসছে প্রায় 8 লাখ কোটি টাকার নতুন বাজেটের ঘোষণা, যাতে রাজস্ব আদায়ের লক্ষ্য 5,41,000 কোটি টাকা। মূল্য সংকোচনের নীতি বলা হলেও বাড়তি রাজস্ব আদায়ের তাড়ায় চাপা পড়ে যাচ্ছে তা। তথ্য বলছে বাড়ছে না করমুক্ত আয়ের সীমা, আরও 5% সম্পূরক শুল্ক বসছে মোবাইল ফোনের খরচে। বাড়তি শুল্কের কারণে দাম বাড়বে সিগারেটেরও। 7% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে বিভিন্ন বিনোদন পার্কে প্রবেশের টিকিট। কর দেয় সরকারের কাছে, রাষ্ট্রকে দেয়, তার একটা বিনিময় তো সে অবশ্যই প্রত্যাশা করবে। নিয়ম যে আপনি কর দেন, তাহলে আপনার আমি উন্নয়ন করে দেবো, আপনার সেবা সবকিছু পাবে। এটা তো গিভ অ্যান্ড টেকের প্রশ্ন। এখন সে যদি সরকারের কাছ থেকে এই কর দেওয়ার বিনিময়ে যদি সেই সেবা সে যদি না পায়, তাহলে সে কর দেবে কেন? বর্তমানে শূন্য শুল্ক দিয়ে আমদানি করা যায় বিভিন্ন কৃষি পণ্যের বীজ, ওষুধ ও তার কাঁচামাল। এ তালিকার 350 মধ্য থেকে 100টি পণ্যতে বসছে 1% নতুন শুল্ক হার। আবার 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে ফ্রিজ ও রেফ্রিজারেটরের উৎপাদনের শুল্ক। বাদ যাচ্ছে না বিভিন্ন ধরনের জুসও, যার উৎপাদনে শুল্ক গিয়ে দাঁড়াচ্ছে 5 থেকে 15%। ব্যয়টা ভবিষ্যৎ, আয়টা ভবিষ্যৎ, দুটেই কিন্তু অনুমান ভিত্তিক, বেসড অন আমাদের ট্র্যাক রেকর্ড। একটা গণতান্ত্রিক দেশে আপনি যদি একটা কৌশল নেনও, সেই কৌশলটা আপনাকে ব্যাখ্যা করতে হয়। এটা যদি আপনি ব্যাখ্যা না করেন, তাহলে শুধু নীতি করলে হয় না, নীতির প্রতি আস্থা লাগে, নাগরিকরা আস্থা পায়, তারা তখন কর দিতে আস্থা পায়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে উচ্চবিত্তদের, আর বাড়তি করের চাপে আরো পিষ্ট হতে যাচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। শুরুতেই ডক্টর মোয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই। আপনারা বেশ কয়েকটি দেশের সাথে তুলনা করিয়ে দেখেছেন যে বাংলাদেশের মানুষ কিভাবে খাদ্যের পেছনে অনেক বেশি অর্থ ব্যয় করছেন, যদিও আমাদের সেই দেশগুলোর তুলনায় মাথাপিছু আয় কম। এই যে অবস্থা, সেখানে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে এবং কেন আজকে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে, যেখানে আসলে মানুষের প্রতিদিনের ব্যয় মেটাতে প্রচন্ড কষ্ট করতে হচ্ছে? দেখুন, প্রায় অধিকাংশ দেশগুলোতেই, মানে উন্নয়নশীল দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে একটা স্বাভাবিক প্রবণতা আমরা যেটা দেখি, সেটা হলো যে সরকারগুলো সাধারণ মানুষের জন্য নিত্য ব্যবহার্য যে সমস্ত পণ্য, খাদ্যপণ্য এমনকি বাসস্থান,
চিকিৎসা, এগুলোকে যতটা সম্ভব সাধারণ মানুষের জন্য সুলভ করবার একটা চেষ্টা থাকে। তার কারণ হচ্ছে এটা এক ধরনের রাজনৈতিক মেসেজ দেওয়ার চেষ্টা থাকে যে কোনো দেশের সরকারগুলোর। উন্নত দেশগুলোতে অবশ্যই, যেমন আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন তাহলে দেখবেন যে সেখানে খাবার খরচ অনেক কম, কিন্তু অন্যান্য খরচ অনেক বেশি। এমনকি আমরা নিজেরাও গতকালকে বিশ্লেষণ করে কিছু কিছু পণ্য দেখেছি যেটাতে ইউরোপ বা আমেরিকাতে বাংলাদেশের তুলনায় তাদের মাংসের খরচ আমাদের থেকে কম তাদের, কিন্তু আমাদের সেই তুলনায় মাংসের খরচ বেশি। এই যে চেষ্টাগুলো, সেই চেষ্টাগুলো কিন্তু আমাদের দেশে তুলনামূলকভাবে আমরা দেখি না। এবং উল্টো যেটা হয় আমাদের এখানে, সেটা হলো যে আমাদের এখানে প্রায় সবকিছুতেই একটা বড় রকমের মুনাফা করবার একটা প্রবণতা রয়েছে। অর্থাৎ মুনাফা করবেন না ব্যবসা এটা বলা হচ্ছে না, কিন্তু বিভিন্ন ধরনের পণ্য যেগুলো কিনা নিত্য ব্যবহার্য বা নিত্য প্রয়োজনীয় পণ্য, এই ধরনের পণ্যগুলো সাধারণত ব্যবসায়ীরা চেষ্টা করেন যে মুনাফার জায়গাটির থেকে এই ধরনের পণ্যগুলোকে দূরে রাখতে, যাতে সাধারণ মানুষও এই ধরনের পণ্য খেয়ে পড়ে বাঁচতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে যেটা হয়েছে, যারা বড় ব্যবসায়ী তারা এতদিন পর্যন্ত যে ব্যবসাগুলো তারা ছিলেন, সেই ব্যবসা থেকে হঠাৎ করে তারা দেখতে পেলেন যে বাংলাদেশের মানুষের আয় কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে, তার খাবার কেনার ক্যাপাসিটি বেড়েছে, এবং সেই জায়গাগুলোতে তারা হাত বিস্তার করতে শুরু করলেন। এবং সেই জায়গাগুলোতে কর্পোরেট সেক্টর এখন বড় করে ব্যবসা করছেন, চালে ব্যবসা করছেন, তেলে ব্যবসা করছেন, ডালে ব্যবসা করছেন, আটায় ব্যবসা করছেন, ময়দায় ব্যবসা করছেন, চিনিতে ব্যবসা করছেন, সবকিছুই তারা কিন্তু এই বড়ভাবে তারা এখানে ইনভলভ হয়েছে। এবং তার ফলে যেটা হয়েছে যে এই বড় এনগেজমেন্টের মাধ্যমে যদি এমন হতো যে হ্যাঁ ঠিক আছে, বড় বৃহৎ গোষ্ঠীগুলো আমাদের এখানে কর্পোরেটগুলো এসে তারা পণ্য সরবরাহ করেছেন, ভালো করেছেন, এবং একই সাথে সাধারণ মানুষ সেগুলোর প্রাপ্যতা নিশ্চিত হয়েছে, কিছুটা হয়েছে, আমি বলবো না যে হয়নি তা না, হয়তো মানের দিক থেকেও কিছুটা ভালো করছেন, কিন্তু তার বিনিময়ে তারা কিন্তু যে মাত্রায় মুনাফা করছেন সেটা কিন্তু সাধারণ একটা প্রতিযোগিতামূলক কাঠামোর মুনাফা স্ট্রাকচার না। এবং সেটি আমরা দেখতে পাই যে সাধারণ ভোক্তার উপরে সেটি পড়ে। এটাই কি যে সার্বিক মূল্যস্ফীতির তুলনায় খাদ্যের মূল্যস্ফীতি অনেক বেশি হচ্ছে তার প্রধান কারণ, যে কর্পোরেট সেক্টর এখানে এইভাবে চলে এসেছে? আমাদের এখানে সাম্প্রতিককালের প্রবণতার ভিতরে এটি একটি বড় কারণ, এবং এই বড় কারণটিকে আমরা সাধারণত আরেকটু কেতাবি ভাষায় যেটা বলি সেটা হলো বাজার ব্যবস্থাপনার দুর্বলতা। বাজার ব্যবস্থাপনার দুর্বলতা বলতে যে জিনিসটি বোঝায়, বাজারে যে কোনো সংখ্যক ব্যবসায়ী তার পণ্য নিয়ে আসতে পারেন, তিনি আমদানি করুন অথবা দেশের ভিতরে করুন, কিন্তু কোনোভাবে তিনি বাজারে পণ্য মূল্য নিয়ন্ত্রণ করবেন না, অথবা কোনোভাবে তিনি বাজারের সাপ্লাই নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং যদি সেটি করেন তাহলে সেটি কিন্তু আইনগতভাবে অপরাধ, এবং সেটা আমাদের কম্পিটিশন অ্যাক্টের অধীনে অপরাধ। দেখুন, একই রকম প্রবণতা যদি আপনি দেখেন, আমাদের মোবাইল ফোন সার্ভিস রয়েছে, এখানে মাত্র কয়েকটা কোম্পানি, কিন্তু তাদেরকে কম্পিটিশন অ্যাক্টের আন্ডারে তাদেরকে জোরালোভাবে বলে দেওয়া আছে যে আপনি হচ্ছেন হলো বাজারের মার্কেট মেজর। গ্রামীণ ফোনকে বলে দেওয়া আছে আপনি এখানকার লিড মার্কেট প্লেয়ার, সুতরাং আপনার যে কোনো জিনিস আমরা তদারক করব, আপনি কোনোভাবে বাজারে প্রাইসের উপরে, কোয়ালিটির উপরে, বাজারে ব্যান্ডউইথ সাপ্লাইয়ের ব্যাপারে কোনোভাবে আপনি কোনো প্রভাব ফেলছেন কিনা, এইভাবে করে তাকে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিন্তু সেই জিনিসগুলো আমরা অন্যান্য পণ্য বাজারে কিন্তু দেখতে পাই না। ফলে যেটা হচ্ছে যে কর্পোরেট সেক্টরগুলো এই জায়গাটিতে বড়ভাবে তাদের প্রভাব বিস্তার করে যেটি হয়েছে যে মার্কেট শেয়ার এখন মোটামুটি প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রে অল্প কয়েকটি বড় কোম্পানির বাজারে হাতে 60-70% তাদের মার্কেট শেয়ার। এমনকি আরো যেটা আমি প্রায় বলে থাকি যে সাপ্লাই চেইনগুলোতে তাদের প্রভাবটি শুধুমাত্র তারা পণ্য আমদানি করেই থেমে থাকছে না, তারা এখন ডিলারশিপগুলোতেও সেই প্রভাবটি গেছে, ডিস্ট্রিবিউটর পর্যায়েও তাদের প্রভাব গিয়েছে। এখন তারা জাহাজ কিনে ফেলেছেন, তারা জাহাজের মাধ্যমে পণ্য আমদানির পর্যায়টাও তারা এখন অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছেন। এই যে ব্যাপক ভিত্তিক প্রভাব, এটা কিন্তু একটা বাজার কাঠামোর জন্য মোটে ভালো লক্ষণ না। এই জায়গাটিতে একটা বড় দিক। আর একটি দ্বিতীয় দিক এখনকার প্রেক্ষাপটে বলার দরকার, সেটা হলো যে সাম্প্রতিক কালে কিন্তু আমাদের ডলারের রিজার্ভ কমেছে, এবং একই সাথে আমাদের টাকা বহুলাংশে অবমূল্যায়িত হয়েছে। তা আমাদের আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে এর একটা সরাসরি অভিঘাত পড়েছে, আমদানি ব্যয় বেড়েছে, এটা স্বাভাবিক, আমদানি ব্যয় বেড়েছে, সেটিও কিন্তু আমাদের এই পণ্য মূল্য বৃদ্ধির একটা কারণ, অন্তত আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে। এর সঙ্গে যুক্ত হয়েছে যে আমাদের ডলার কমতে কমতে এমন হয়েছে এখন কাঁচামাল যেগুলো কিনে দেশীয় পণ্য উৎপাদন হয়, এগুলোর কাঁচামালও এখন আমাদেরকে বাইরে থেকে আমদানি করতে হচ্ছে উচ্চ মূল্যে, অথবা পারছি না। যেমন আমাদের মুরগির ফিড,
এটা আমরা অভ্যন্তরীণ রূপে এটা আমদানি করতে হয়, অথবা আমরা গ্যাসের সরবরাহ নেই বলে এখন আমাদের সার আমদানি করতে হচ্ছে। এই সবগুলোরই কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধির জন্য এগুলো এক ধরনের ভূমিকা রাখছে। সুতরাং আমি বাজার ব্যবস্থাপনা দুর্বলতাটাকে বড় করে বলছি, কিন্তু একই সাথে বৈশ্বিক পর্যায়ে আমাদের লেনদেনের যে দুর্বলতা সেটিও কিন্তু একটা বড় কারণ এই সময়কালে উচ্চ মূল্যের। সুতরাং দু রকমের বাজার সংশ্লিষ্ট কারণও রয়েছে, আবার বাজার বহির্ভূত কারণও রয়েছে। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে আসতে চাই। এখানে তো ব্যাপারটা খুব স্পষ্ট, কিছু কিছু বড় কর্পোরেশনের কাছে একদম পণ্য আমদানি থেকে শুরু করে ভোক্তার দরজায় পৌঁছানো পর্যন্ত ব্যাপারটা নিয়ন্ত্রণ চলে গেছে। এর আগে বাণিজ্য মন্ত্রীর মুখে আমরা শুনেছিলাম যে সিন্ডিকেট বন্ধ করতে গেলে বাজারে পণ্য সরবরাহই বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী এরপরে বলেছিলেন যে তিনি দেখবেন ব্যাপারটা। আমি জানি না কতদূর দেখা হয়েছে শেষ পর্যন্ত। সে প্রশ্ন বোধহয় থেকেই যাচ্ছে যে এরা কারা এবং এদেরকে নিয়ন্ত্রণ করতে সরকার কেন ব্যর্থ? অনেক ধন্যবাদ। দেখেন, একটা রেন্ট সিকার্স ইকোনমি আমরা দেখতে পাচ্ছি রিয়েলি। মজম ভাই তো বলেছেন এই পুরোটা বিস্তৃত করে, গুটি কয়েক কোম্পানির হাতে পুরো ভোগ্যপণ্যের বাজারটা চলে গেছে। কিন্তু এটা যদি বাজারটা যেত তাহলে একটা কথা ছিল, তারা হলো কি পুরো আমদানি রপ্তানি চক্রটা নিজেদের হাতে নিয়েছে, বাজার ব্যবস্থাপনাটা নিজের হাতে নিয়েছে, এবং শেষ পর্যন্ত যেটা করেছে তারা সেটা হলো নীতি নির্ধারণী জায়গায়ও তারা তাদের প্রভাব খাটিয়ে রেখেছে। ফলে যেটা হয়েছে, একটা মাঠে যদি খেলোয়াড় আর রেফারি একই দলের হয়, যেটা ঘটবার কথা সেটা ঘটছে বাংলাদেশে। এরাই মাঠে খেলছে, বাজারের ভিতরে খেলছে, এরা আবার মন্ত্রণালয়ের ভিতরে বসে প্রভাব বিস্তার করছে। আমাদের মন্ত্রীদের মধ্যে বিরাট একটা অংশ ব্যবসায়ী, এমপিদের মধ্যে ব্যবসায়ীরা আমলাদেরকে প্রভাবিত করছে। তারা নানাভাবে পুরো চক্রটা নিজেদের হাতে নিয়েছে, কখন দাম বাড়ানো হবে, কখন কমানো হবে। ফলে এই যে আমি যেটাকে বলি খেলোয়াড় আর রেফারি একই দলের হলে যেটা ঘটবার সেটা ঘটছে বাংলাদেশে। আমরাও যে ব্যবসায়ী নন সেটাও তো আর এখন সেটা তো বোঝাই যাচ্ছে এখন আমরা প্রমাণ ব্যবসা থেকে শুরু করে। এতে করে যেটা হচ্ছে কি, যে আমাদের কোথাও কোনো নিয়ন্ত্রণ থাকছে না। ক্ষমতা কাঠামোর মধ্যে যারা অবস্থান করছে তাদেরকে আসলে নিজেদের পকেটে ঢুকিয়ে নিয়েছে, অথবা পুরো ক্ষমতা কাঠামোটাকেই তারা নিয়ন্ত্রণ করছে এই গুটি কয়েক ব্যবসায়ী। আপনি দেখেন ডিমের ব্যাপারে তো রিপোর্টই হলো, কিন্তু কিছু কি হলো, যারা 2টি বা 3টি বড় কোম্পানি আছে তারা ডিমের পুরো বাজারটা নিয়ন্ত্রণ করছে, তাদেরই লোক আবার সকালবেলা নিলামে অংশ নিচ্ছে, কোম্পানির কর্মচারীরা। বলে তারা একটা হায়ার লেভেল থেকে দাম চার্জ করছে তেজগাঁ অঞ্চলে দাঁড়িয়ে, তখন কিন্তু বাকি যারা আছে তারা আর কোনো সাধারণ ডিম ব্যবসায়ীরা তারা ওই সিস্টেমের মধ্যে আউট হয়ে যাচ্ছে। আগের রাতে SMS দিয়ে বলে দেওয়া হচ্ছে এই রেটের উপরে মানে দাম হাঁকাতে হবে। এইভাবে কিন্তু পুরো সিস্টেমটা তারা নিয়ন্ত্রণ করছে চোখের সম্মুখে, এবং এখানে যে আমাদের একটা কম্পিটিশন কমিশন আছে তারা কিন্তু সেভাবে কোনো কাজ করতে পারছে না। এখানে সরকারের তরফ থেকে একটা কথা বলা হয় যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলুন, OMS বলুন বা টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় করে আসলে সবচেয়ে গরিব যারা তাদের একটা বড় অংশকে তারা সাহায্য করতে পারছেন। এটা কতটুকু বাস্তবতা? কিছুটা তো করছেই, কিন্তু সেটা তো আসলে বড় আকারে কোনো প্রভাব রাখতে পারছে না। আপনি 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে হয়তো 1-1.5 কোটি মানুষকে এটা দিয়েছেন, কিন্তু সেটাও যে ডিস্ট্রিবিউশন প্রপারলি হয়েছে, কারণ আমরা প্রায় সময় শুনি যে OMS এর চাল পাওয়া যাচ্ছে না, ডিলার্স কারা, কাদের কাছে চাল চলে যাচ্ছে। এমনকি আপনার মনে থাকবার কথা 10 টাকার কেজি চালের মতন একটা দরিদ্র বান্ধব কর্মসূচি শেষ পর্যন্ত চলে গিয়েছিল পকেটে, এলাকার রাজনৈতিক নেতৃত্বের পকেটে। এখানে রাজনৈতিক নেতৃত্বের একটা বড় ভূমিকা আছে। আমরা বাংলাদেশে গত 1 দশকে বা তার বেশি সময় ধরে যেটা দেখতে পাচ্ছি, যে রাজনীতি এবং ব্যবসা একাকার হয়ে দাঁড়িয়েছে, এবং এই পরিপূরক হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, কারো উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নাই, বরং তারা সম্পূরক শক্তি হিসেবে দাঁড়িয়েছে এবং ব্যবসা বাণিজ্য সবকিছুকে মানুষের আওতার বাইরে নিয়ে গেছে। এবং শাসন ব্যবস্থাটাও তাই। শাসন ব্যবস্থায় মানুষের ভাবনাটা একেবারে নেই। মানুষ কোথাও গেল, খেতে পারলো কি পারলো না, এই ভাবনাটা আপনাকে কোথাও খুঁজে পাবেন না। আপনি কিছু চটকদার কথা শুনবেন, কিছু বক্তৃতা শুনবেন, কিন্তু মাঠে কিন্তু তার কোনো প্রভাব নেই। প্রকৃত অর্থে মানুষ এখন যা আয় করছে তার ব্যয়যোগ্য আয় কিন্তু কমে যাচ্ছে। সে যাই করছে, সে যেটা ব্যয় করছে তার মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য থাকছে না। এবং এটার বড় কারণ হলো যে দীর্ঘদিনের আমাদের যেটা আমরা দেখি যে অপচয় এবং দুর্নীতির কারণে অর্থনৈতিক শৃঙ্খলাটাই নষ্ট হয়ে গেছে। এবং আমি তো একটা কথা বলি, আমি জানি না ওনারও রাজি হবেন কিনা আমার কথায়, গত 15 বছরে রাজনৈতিক নেতৃত্বকে যত শক্তিশালী আমরা দেখেছি, অর্থনৈতিক নেতৃত্ব আমাদের কাছে দৃশ্যমান হয়নি। দেশে কোনো অর্থনৈতিক নেতৃত্ব নেই। এখানে আরেকটা ব্যাপার সামনে এসেছে যেটা সিপিডির সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে বিদেশি ঋণ পরিশোধের চাপ এই বছর থেকে বাড়তে শুরু করবে এবং সেটা একটা আসলে বাড়তি চাপ তৈরি করবে সামগ্রিক অর্থনীতির উপর, এবং তার সাথে অনেক প্রকল্পের ন্যায্যতা এবং যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আসছে। এই ব্যাপারে আপনি কি বলেন? না, সরকার নিজেও এখন বুঝতে পারছে, যে কারণে দেখবেন আজকেও কিন্তু বক্তৃতার মধ্যে এসছে
যে আমাদের কোয়ালিটি প্রকল্প আমাদের করতে হবে, অর্থাৎ একটা কিছু বুঝতে পারছে। কিন্তু আমাদের যে চাপটা আসছে এতে তো কোনো সন্দেহ নাই, এবং চাপটা তো নানা দিক থেকে আসছে। একটা হলো বিদেশি প্রকল্পে আমরা যে ঋণগুলো নিয়েছি তার একটা চাপ আসছে, আমরা যে ব্যাংক খাত থেকে বড় আকারে নিয়েছি তা আসছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আগামী বাজেটে শুধু ঋণ পরিশোধের জন্যই 1,28,000 কোটি টাকার মতন বরাদ্দ রাখা হচ্ছে। তাহলে আপনার যে 7,96,000 কোটি টাকার বাজেট, সেখানে একটা বড় অংশ তো চলে যাবে ঋণ পরিশোধের ক্ষেত্রে, এবং এই টাকাটা তো আসলে বড় আকারে একটা চাপ সৃষ্টি করবে সামগ্রিক অর্থনৈতিক শৃঙ্খলাতে। এবং আমাদের অর্থনীতির বাজেট যেটা আমরা আসছি, আমাদের অর্থনীতির বড় কাঠামোগত দুর্বলতাটাই হলো আমাদের আয় কম, ব্যয় বেশি, এবং একটা পরোক্ষ কর নির্ভর অর্থনীতি, যেটা নিবর্তনমূলক, মানুষকে নিপীড়ন করছে কিন্তু মানুষ কিছু বলতে পারছে না। প্রত্যক্ষ কর কম, যেখানে আবার আমরা ধনীদের কারণে হাত দিতে পারছি না। জি, ধন্যবাদ। অধ্যাপক নীলর মিয়া, আপনার কাছে আসি এই পর্যায়ে। অনেক সময় কেন জিনিসপত্রের দাম বাড়ছে সে প্রশ্নের উত্তরে সরকারের কাছ থেকে আমরা ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনের যুদ্ধ এসব কথা প্রায় শুনি, এবং সাধারণ মানুষ যখন বাজারে গিয়ে তার ঢেঁড়সটা বা লাল শাকটা কিনতে যান, তারা প্রশ্ন করেন এটা কি ইউক্রেনে উৎপাদিত হচ্ছে, কেন এটার দাম বাড়ে। তখন সরকারের তরফ থেকে আবার বলা হয় যে আসলে কৃষি পণ্যের দাম বাড়লে সেটা কৃষকের ঘরেই যায়, ফলে দেশের কিছু মানুষ আসলে উপকৃত হচ্ছে। আসলে কি তাই? আচ্ছা, আমি আজকের বাস্তবতায় যদি খাদ্য নিরাপত্তার খাদ্যের দাম বলি, তাহলে আসলে আমি প্রথমে চাল দিয়ে শুরু করতে চাই। মাংসটা বরং পরে রাখি, কারণ সার্বিক পরিস্থিতিতে মাংস কজনই বা খেতে পারে। আমি ভাতই না হয় খেলাম শুধু, মানে কোনো মতে বেঁচে থাকার জন্য। ভাত যখন আমাদের মানে চাল যখন মূল সিরিয়াল, এবং চাল যখন খাদ্য নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের মনে রাখতে হবে আমাদের মূল চালটা আসে 80 দশকের শেষের দিক থেকে বোরো ধান থেকে, এবং বোরো ধানে আমাদের ব্যাপক বিনিয়োগ লাগে। বোরো ধান হচ্ছে বৃষ্টির সাথে সাথে বাড়া ধান নয়, আমন যেটা হয়। তো বোরো ধান আমাদের প্রায় 56 থেকে 57% আমাদের পুরো ফুড বাস্কেট, আমাদের প্যাডি বাস্কেটে। তাহলে এখন আপনি যখন গ্রামে গঞ্জে যাবেন, দেখবেন কৃষক তার জমি, তার শ্রম, তার কীটনাশক, তার বীজ, তার সবকিছু শুধুমাত্র পানি যখন সে দিতে হচ্ছে, ইরিগেশন যখন দিতে হচ্ছে, সেই ইরিগেশন উনি যার কাছ থেকে নিচ্ছেন, অর্থাৎ ডিজেলের খরচ এবং ইরিগেশন পাম্প বিনিয়োগ যিনি করছেন, তাকে ওনার পুরো ধানের 1/3 দিয়ে দিতে হয়। তাহলে প্রথমেই যখন আপনি আপনার উৎপাদনের 1/3 দিয়ে দেন, তখন দরিদ্র কৃষক ওই 2/3 দিয়ে সারাটা বছর, আরেকটা ফসল হয়তোবা তার উঠতে পারে, সারাটা বছর তার খাদ্য নিরাপত্তা এবং একটা ওই মধ্য আয়ের দেশে যাওয়ার মতো একটা নাগরিকের যে ডিগনিফাইড একটা লিভিং, সেই ব্যবস্থাটা করবার মতো সামর্থ্য তাদের থাকে না। এটা হচ্ছে বাস্তবতা। ফলে আমাদেরকে ওই যে আমরা কথাই বলি যে আমরা ফার্ম গেট প্রাইস কৃষকদের জন্য বা উৎপাদকদের জন্য বেড়ে যাবে, ওইটা ওই যে যখন সুপার স্টোরে আসে, অথবা আমরা যেটাকে বলি অলিগোপলি, মানে আপনার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট না, আপনার ঢেঁড়স অনেকে উৎপাদন করছে বা ধরেন গম অনেকে উৎপাদন করছে, কিন্তু আমি আর আপনি কিন্তু নির্দিষ্ট কোম্পানির ওই প্যাকেটজাত আটা কিনি, এবং তখন সেটা কোম্পানির আটা। হ্যাঁ, তখন ওই ফার্ম গেট প্রাইসটা কৃষক পায় না। ফলে আপনার কৃষকের কাছ থেকে যদি না কেনা যায়, আপনি তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে না। আপনি আমাদের সরকারের ঘোষিত চালের ক্ষেত্রে দাম ঘোষণার নিয়ম আছে, কিন্তু যে বোরো ধানটা উঠবে, বোরো ধানটার আমি কত টাকায় কিনবো, ধান কেনার একটা রেট থাকে আর চাল কেনার একটা রেট থাকে, প্রায় 10 টাকার হেরফের হয়। ধান যদি 27-28 টাকায় কেনা হয়, 37-38 টাকায় কেনা হয় হচ্ছে আপনার চালটা। এখানে চাল কলের মালিকদের অনেক ধরনের সুবিধা দেয়া হয় আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো সরকার জানেন না যে তা না, সরকার বাস্তবসম্মতভাবে মূল উৎপাদনকারী তার কাছ থেকে কিভাবে আসলে কেনা যায়। আমি সবচেয়ে বড় প্রোডাক্টের কথাই বললাম, ধানের উৎপাদনের কথাই বললাম, সেইটারও সঠিক প্রণোদনা চাষিদেরকে আজ পর্যন্ত দিতে এই যে পারেনি। মোটা চালে যে অন্যান্য চালের তুলনায় দাম অনেক বেশি বাড়ছে বলা হচ্ছে, 30 ভাগ বেড়েছে শুধুমাত্র মোটা চালে, সেটার কারণটা কি?
মোটা চালে বেড়ে যাওয়ার সেরকম ভাবে কারণ আসলে তো সবকিছুরই দাম বেড়েছে। আপনার ধরেন এখানে স্থিতিস্থাপকতা একটা বড় ব্যাপার। আপনি নাজিরশাইল যদি খান 71 টাকার চাল 75 টাকা হলেও আমি হয়তোবা খেতে পারবো, কিন্তু মোটা চাল আসলে আমরা যখন অর্থনীতির ফুড ইনফ্লেশন যখন আসলে ইয়ার্ডস্টিক হিসেবে অর্থনীতির একটা সূত্র হিসেবে বা একটা নির্দেশক হিসেবে মাপি, তখন মোটা চালকে মাপি। এবং মোটা চাল বেড়ে যাওয়ার মানে মানুষকে তো আসলে খেতে হবে। হয়তোবা অনেকে যারা ওই নাজিরশাইলটা খেতে পাচ্ছেন না, তারা যখন আরো নিচের দিকে আসেন, দারিদ্র্য যখন আরো বেশি মানে আরো ছড়িয়ে যায়, সরু চাল থেকে যখন মোটা চালে চলে আসেন মানুষ, তখন ওই মোটা চালের উপরের চাহিদাও তো চাহিদার যোগানের পূর্ণ সূত্রতে দামটা বেড়ে যায়। হ্যাঁ, সেটাও বেড়ে যেতে পারে। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। কথা হচ্ছিল অর্থনৈতিক অবস্থা নিয়ে। ডক্টর মোয়াজ্জেম, আপনার কাছে ফিরে আসতে চাই। রিজার্ভ নিয়ে একটু আগে খানিকটা কথা হচ্ছিল, তার সাথে সাম্প্রতিক সময়ে বিদেশি এয়ারলাইনগুলোর যে ডলার নিয়ে যাওয়ার কথা সেটি তারা নিতে পারছেন না, বিদেশি বিনিয়োগকারীরা তাদের টাকা নিয়ে যেতে পারছেন না, জ্বালানির টাকা বকেয়া পড়ে আছে। সেই সাথে রিজার্ভের পরিমাণ নিয়ে আজকে অবশ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে 4.5 মাসের মতন অর্থ রয়েছে, যেটা IMF এর যে পরামর্শ তার চেয়ে বেশ খানিকটা বেশি, সেখানে 3 মাসের কথা হয়তো বলা আছে। আসলে কতটুকু সন্তোষজনক পরিস্থিতি এখানে? না, সব পরিস্থিতি আসলে রিজার্ভ পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়। দেখুন, যেগুলো আপনি বলছেন যে নিতে পারছে না, বাকি আছে, এটা যেমন বলছেন, একই সাথে কিন্তু অনেকগুলো পেমেন্ট আবার ডেফার করা হচ্ছে, পিছিয়ে দেওয়া হচ্ছে। এই সবগুলো যদি পেমেন্টের চাপ যদি থাকতো, আমি শিওর যে এটা আসলে এক অঙ্কের রিজার্ভ আসলে এক অঙ্কের ঘরে অনেক নিচে থাকতো, যেটা বলা হয়ে থাকে যে আমাদের $18 বিলিয়ন বা 13 থেকে 18 বিলিয়ন ডলারের মাঝখানে কোনো একটা জায়গায় আছি আমরা, বা এই যে 4.5 মাসের কথা বলেছেন, এটি কোনোভাবেই আমার মনে হয় না যে এক অঙ্কের উপরে রয়েছে। কারণ আমরা গত পরশুদিন কবে এর মাঝখানে আসলো যে জ্বালানির ক্ষেত্রে মনে হয় প্রায় $5 বিলিয়ন মতো বিভিন্নভাবে আমাদের ঋণের শোধ বলি, কোম্পানির দেনা পরিশোধ বলি, বিদেশি কোম্পানি বলি, এরকম বাকি রয়েছে। আবার একইভাবে আপনি যেমন বিদেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে রয়েছে, আমাদের প্রাইভেট কোম্পানিগুলো কোভিডের আগে প্রচুর বাইরের এইগুলো কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে, মাল্টিন্যাশনাল ব্যাংকগুলো থেকে কিন্তু ঋণ করেছে, সেই ঋণের কিস্তি কিন্তু পরিশোধ অনেক ক্ষেত্রে বাকি রয়েছে। এছাড়া এখানে যে সমস্ত কোম্পানি রয়েছে এখানে, তারা তাদের প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছেন। এমনকি আমাদের এখানে বড় টেলিকম সেক্টরের সবচেয়ে বড় একটা কোম্পানিও কিন্তু তাদের বড় প্রফিট রিপ্যাট্রিয়েট করে তাদেরকে অনুরোধ করা হয়েছে যে আপনারা এখনই যাতে না নেন। এবং একই সাথে আমাদের যে সমস্ত ঋণ করা হয়েছে তার অনেক ঋণেরই কিন্তু আমরা কিস্তি দিতে পারছি না। এবং যেটা বলা হয়ে থাকে যে এক্সপ্রেসওয়ে যেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটারও একটা কাজ স্লো হয়ে যাওয়ার পিছনে এটা একটা বড় কারণ বলা হয়ে থাকে যে আগের কিস্তির অর্থ পরিশোধের ক্ষেত্রে ডিলে হচ্ছে, কাজ বন্ধই রয়েছে। হ্যাঁ, বন্ধ, সেটারও এটি এক ধরনের। এই যে সবকিছু মিলে আমার রিজার্ভ পরিস্থিতি কিন্তু আমি বলবো যে স্বস্তির জায়গা না, সমস্যাটা আসলে অন্য জায়গায়। প্রবলেমটা আমি অনুধাবন করছি যে আমার রিজার্ভ পরিস্থিতি সন্তোষজনক না, কিন্তু আমি এটাকে সমাধানের জন্য উদ্যোগ হিসেবে যেটা করছি, আমি আসলে সাপ্লাই সাইড ম্যানেজমেন্টে যাচ্ছি। সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমি আরো ঋণ করে এই ঋণ পরিশোধের চেষ্টা করছি। যেমন জ্বালানি খাতের এই ঋণ পরিশোধের জন্য স্বল্পমেয়াদী ইসলামী ফাইন্যান্সিয়াল কর্পোরেশন বা কিছু একটা কোম্পানি থেকে, জেদ্দা ভিত্তিক একটা কোম্পানির কাছ থেকে উচ্চ সুদে ঋণ নেওয়া হয়েছে। আমি প্রথমে একটু বোঝার চেষ্টা করেছি ঋণের সুদ কত, পরে হিসেব করে দেখলাম যে প্রায় 7.5% মতো, অনেক বেশি। এবং সেটা প্রায় আপনাকে শোধ করতে হবে 6 থেকে 9 মাসের ভিতরে। তাহলে আপনি চিন্তা করেন যে এমনি ঋণের ভিতরে রয়েছে, আবার এই ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে আবার 7.5% দিয়ে এই সময়ের ভিতরে পরিশোধ করে, এই প্রক্রিয়াটাই আমার কাছে পছন্দ হয়নি। সুতরাং এই যে আমরা ঋণ পরিশোধ করবার জন্য আবার উচ্চ সুদের ঋণ নিচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ঠিক একইভাবে আমাদের এই যে যেটা আসছে যে বিদেশি অর্থায়িত প্রকল্প যেগুলো নেয়ার কথা আসছে, যেটা একটু আগে জনবিশ্লেষক বললেন, এখানেও কিন্তু সেই একই প্রশ্ন দাঁড়াবে যে আমরা আসলে কোন ধরনের প্রকল্প এই মুহূর্তে নেব।
এবং সেই প্রকল্পগুলো আসলে নেবার যৌক্তিকতা রয়েছে কিনা। আমি বলবো যে সরকারের দিক থেকে বা সরকার প্রধানের দিক থেকে একটা ইতিবাচক দিক যে তারা অনুধাবন করছেন যে হ্যাঁ তাদের এখন মেগা প্রকল্পগুলো বরঞ্চ না নেওয়া উচিত, বড় প্রকল্প যতটুকু সম্ভব কম করা যায় সেদিকে তাকানো উচিত। কিন্তু এর মধ্যে যেগুলো ঘাড়ে চেপে আছে, ধরুন রূপপুরেরই তো বেশ অনেক বিলিয়ন ডলার দিতে হবে, সেগুলো আসলে সামনের বছরগুলোতে কি প্রভাব ফেলবে? মানে যেটা দাঁড়াবে সেটা হলো যে আমাদের হয়তো অন্য অনেক কিছু থেকে হ্রাস টেনে আমাদেরকে ঋণ পরিশোধ হয়তো করে যেতেই হবে, এটা ছাড়া উপায় নেই, এবং তখন আমাদের আরো হয়তো আরো টান দিতে হবে। যেটা বলা হয়ে থাকে আমাদের এখানে যে কাজটা খুব বড়ভাবে হচ্ছে না, সেটা হচ্ছে আরো যেটা হয়তো টাইটেনিং লাগবে, সেটা হচ্ছে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। অর্থাৎ আমি শুধু ঋণ মানে বাইরে থেকে টাকা এনে আমি এই ঘাটতি পূরণ করতে পারবো না, আমার আসলে চাহিদাও কমাতে হবে। দুর্ভাগ্যবশত চাহিদা কমানোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সরকারের উদ্যোগ, সেটা হচ্ছে বেসরকারি খাতের যাতে চাহিদা কমে এই জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আমদানি কমানোর জন্য রেগুলেটরি ডিউটি বাড়ানো হয়েছে বা কাস্টমস ডিউটি বাড়ানো হয়েছে, বাড়িয়ে দিয়ে ডিসকারেজ করা হচ্ছে আমদানি, যাতে বেসরকারি খাতের যাতে কম তারা আমদানি করতে হয় তাদের। কিন্তু একই ধরনের ব্যবস্থায় কিন্তু সরকারি বিনিয়োগেরও দরকার। আপনি সরকারি বিনিয়োগ এখন কিন্তু ব্যাপকভাবে টাইট করবার দরকার রয়েছে, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা বড়ভাবে টাইট দেখতে পাচ্ছি না। এই যে কিছুদিন আগে মনে হয় আপনারা রিপোর্ট করেছে, আপনারা এখানে হয়তো হয়ে থাকতে পারে, সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনার একটা কথা শোনা গিয়েছে। এই গাড়ি তো নিশ্চয়ই দেশে তৈরি না, এগুলো নিশ্চয়ই বাইরে থেকে আসবে, অথবা পার্টস কম্পোনেন্টস আনা হবে, অ্যাসেম্বল, এগুলোর জন্য তো ডলার ব্যয় করতে হবে। আমরা কি এখন সেই পরিস্থিতিতে আছি কিনা? সুতরাং সেটি দেখবার বিষয়। ঠিক একইভাবে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় লিকেজ রয়েছে, লিকেজ বা এমন ধরনের ব্যবস্থা দিয়ে রয়েছে যেটার মাধ্যমে হাত থেকে আরো ডলার চলে যাচ্ছে। যেমন আমি একটা উদাহরণ সেদিন দিয়েছিলাম, সেটা হলো যে কোনো বাংলাদেশি এখন বিদেশ ভ্রমণকালে পাসপোর্টের এগেইনস্টে তিনি কিন্তু $10,000 পর্যন্ত উইদাউট ডিক্লারেশনে নিয়ে যেতে পারেন। এটা কোভিড এর আগে করা হয়েছিল, যখন আমাদের অনেক রিজার্ভ ছিল তখন এই সুযোগটা দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো আর আমার সেই পরিস্থিতি নেই, এখন তো আমার এটাকে টেনে নেওয়া দরকার। না হলে যেটা হবে যে 5 জনের একটা ফ্যামিলি যদি দেশের বাইরে যান, তিনি একসাথে $50,000 নিয়ে যেতে পারেন, অর্থাৎ হাফ এ লাখ ডলার তিনি বাইরে করে সাথে নিয়ে যেতে পারে। এখন এই যে সুযোগগুলো আমি রাখছি, এটা কি আসলে আমার এই মুহূর্তের জন্য এটা যৌক্তিক কিনা? সুতরাং আমাদের উচিত হবে তার ডিমান্ড সাইডে এই সমস্ত জায়গাগুলো খুঁটিয়ে, যত ছোটই হোক, এই ধরনের ছোট বড় যা আছে এগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে যৌক্তিকীকরণ করা। শুধু সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট দিয়ে হবে না, রিজার্ভের জন্য ডিমান্ড টাইটেনিং, ডিমান্ড সাইড, এবং সেটা শুধু প্রাইভেট সেক্টরের উপরে শুধু চাপিয়ে হবে না, এটা গভর্নমেন্ট সাইডেও এটা চাপাতে হবে, নিতে হবে দায়িত্ব। ধন্যবাদ। ইশতিয়াক রেজা, আপনার কাছে ফেরত আসতে চাই। সাম্প্রতিক সময়ে যে জ্বালানির নতুন মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় আমরা শুরুতে খানিকটা দাম কমতে দেখলেও এরপরে ক্রমান্বয়ে আবার বাড়ছে, এতে করে আসলে সার্বিক অর্থনীতি বলুন, এবং বিশেষ করে এর সাথে তো পণ্য পরিবহন থেকে শুরু করে সবকিছু জড়িত, এখানে কি একটা দীর্ঘমেয়াদী অস্থিরতার মধ্যে আমরা পড়ছি, নাকি আসলে ভবিষ্যতে দাম কমলে এর সুফলও আমরা পেতে পারি? এমনি তো বলা হচ্ছে সরকারের দিক থেকে যে একটা ডাইনামিক প্রসেসের মধ্যে জ্বালানি তেলের দামটা সরকার নির্ধারণ করছে, দাম বাড়লে বাড়বে, কমলে কমে যাবে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে। কিন্তু সেটা শেষ পর্যন্ত মেনটেন করতে পারবে কিনা আমরা জানি না। আমরা তো দীর্ঘদিন বাংলাদেশের মানুষ খুব অধিক মূল্যে জ্বালানি তেল কিনেছে। সিরিয়ার কথা আপনি মনে করেন, যুদ্ধের সময় সবচেয়ে তলানিতে যখন টেকে গিয়েছিল, তখনও বাংলাদেশের মানুষ অনেক দাম দিয়ে জ্বালানি তেল কিনেছে, এবং গত বছরের আগের বছর সম্ভবত একসাথে 51% বাড়িয়ে দেওয়া, সেইটার ধাক্কা তো এখন পর্যন্ত আসলে যায় নাই অর্থনীতি থেকে। আমাদের এখানে কয়েকটা বড় দুর্বলতা রয়ে গেছে জ্বালানি খাতে। একটা হলো যে আমার এখানে স্বচ্ছতার বড় অভাব আছে, টাকাগুলো কোথায় কিভাবে ব্যয় হয় তার কোথাও কোনো বিতর্ক নাই, কোথাও কোনো আলোচনা নাই, সংসদে কিছু দেখবেন না এই নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এবং মানুষের যে সামান্য একটু কথা বলবার জায়গা ছিল এনার্জি রেগুলেটরি কমিশনে গণশুনানি, সেটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়েছে, কণ্ঠ শোনার একটা সামান্য সুযোগ সেটা কেড়ে নেওয়া হয়েছে। একটা হলো একটা অদক্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তাকে লাভবান করতে মানুষের পকেটে হাত দেওয়া হচ্ছে, অথচ আমরা এটাকে উন্মুক্ত করে দিতে পারছি না। জ্বালানি খাতটা তো আমার মনে হয় যে উন্মুক্ত করা উচিত, যে বেসরকারি খাতেও যেন আসে। আরেকটা হলো যদি আপনি রিয়েক্টিভ ফ্যাশনে যদি আপনি কারওয়ান বাজারে ভোক্তা অধিকারকে পাঠাতে পারেন, তাহলে বিপিসিতে কেন পাঠাতে পারেন না? বিপিসি কয় টাকা আয় করলো আর কত টাকা ব্যয় করলো, কোন খাতে কতটা ব্যয় করলো, তারা কতটা দুর্নীতিগুলো, তারও তো একটা অডিটিং হওয়া প্রয়োজন আছে। আমার মনে হয় যে আমরা জ্বালানি নিয়ে সাংঘাতিক রকমের একটা বড় ঝুঁকির মধ্যে আছি, সেগুলো তারা আলোচনা করতেও চাই না। যে ক্যাপাসিটি চার্জ, আমাদেরকে কুইক রেন্টাল, বসে বসে টাকা দেওয়া, এগুলো বললেও বড় ধরনের সমালোচনা শুনতে হয়।
এবং আমরা যে পুরো সেক্টরটাকে আমদানি নির্ভর করে ফেলেছি গ্যাস সহ, এবং বিদ্যুৎটাকে একেবারে নির্ভর করে ফেলেছি আমদানি নির্ভর জ্বালানির উপরে, আপনি দেখবেন কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো এটার জন্য বলতে হচ্ছে না, বরং যারা সমালোচনা করছে, আমরা যারা কথা বলছি, এনার্জি বিশেষজ্ঞরা, অর্থনীতিবিদরা কথা বলছেন, সেখানে কিন্তু তাদের প্রতি তীর্যকভাবে কথা বলা হচ্ছে। আমি বলবো সামগ্রিকভাবে অনেকগুলো জায়গায় তো আমাদেরকে পেমেন্টের একটা বড় জটিলতায় পড়তে হবে, কিন্তু সবচেয়ে বড় আমার ধারণা জটিলতায় পড়তে হতে পারে জ্বালানি খাতে। গতকালই শুনলাম একটা সোলার পাওয়ার, তাদের সামান্য কিছু ইম্পোর্ট বাকি আছে, এখন এটা প্রোডাকশনে যেতে পারছে না কারণ সে ডলার পাচ্ছে না, এবং তার ডেফার্ড পেমেন্টটা এখন কোম্পানিকে, প্রিন্সিপালকে সে ডেফার করছে, কিন্তু লোকালি সেগুলো সরকার থেকে সাপোর্ট পাচ্ছে না, উল্টা তাকে জরিমানা করা হচ্ছে। একটা সাংঘাতিক নিবর্তনমূলক সিস্টেমের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের মানুষ, এবং এন্টায়ার সিস্টেমটা পড়েছে। তো এখানে আবার বিদ্যুৎ খাতের ব্যাপারে যখন প্রসঙ্গ আসে, তখন অনেকে প্রশ্ন তোলেন যে বিদ্যুৎ খাতে যারা বড় বড় বিনিয়োগকারী, বিশেষ করে সামিট, তাদের অনেকে আবার বিদেশে গিয়ে বড় ধনী হিসেবে পরিচিতি পাচ্ছেন। এগুলোর পেছনে আসলে সরকারের দায় কতটুকু? এই যে সেখানে যে ক্যাপাসিটি চার্জ থেকে শুরু করে যে বিস্তৃত দুর্নীতির প্রসঙ্গ বারবার আসে এখানে, সেখানে সরকার কি কিছু করার ছিল না? এটা পুরোটাই সরকারের নীতি কৌশলের দুর্বলতা, এবং একটা সময় আমরা যেটা হয়েছে যে একটা চক্রের মধ্যে আমরা পড়েছি, এবং সেখান থেকে আমরা আসলে বের করতে পারিনি। আমাদের একটা জ্বালানি প্রয়োজন ছিল, বিদ্যুৎ প্রয়োজন ছিল, কিন্তু আমরা যেভাবে তাতে আগ্রাসী ভূমিকা নিয়েছি, পরবর্তীতে একটা সময় গিয়ে লাগাম টেনে দেওয়া দরকার ছিল, কিন্তু দেখেন সেটা করা হয়নি। সামিটের কথা যে আপনি বললেন, সামিটের মতন কোম্পানিও কিন্তু সরকারের কাছে টাকা পায়, সরকার এখন দিতে পারছে না, তাই না? অনেক কিছুটা শোধ করেছে, যে বন্ড খুলে হ্যাঁ কিছুটা দিয়েছে, কিন্তু সামগ্রিকভাবে সামিটের টাকাও পুরোপুরি দিতে পারছে না। বাইরে যে ধনী হওয়া, সেটা তো ধরেন যে এখন বিস্তারিত আলাপ হবে, টাকা কি করে বাইরে গেল, আমরা তাদেরকে রাষ্ট্র কিভাবে সাপোর্ট দিল, জনগণের টাকায় কি কি উৎপাদিত হলো, এমনকি বেনজির উৎপাদিত হলো না, আসলে আমরা ধান উৎপাদন করতে পারলাম, সে আরেক আলোচনা, সেটা আমরা করতে চাই না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের 5টা সেক্টরে বড় একটা দুর্বলতা আমরা রেখে দিয়েই পথ চলছি, আগামী অর্থ বছরটা হতে চলবো। একটা হলো ব্যাংকিং খাতের দুর্বলতা, রাজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা, স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতের ভয়ঙ্কর দুর্বলতা, এবং সরকার পরিচালনার অতিরিক্ত ব্যয়। এই চাপগুলো নিয়েই হতো আমরা এখান থেকে বের হবার কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না, সংস্কারের জায়গায় কোনো হাত নাই। এখানে আরেকটা প্রসঙ্গ আসে, সে ব্যাপারে অধ্যাপক নীলমণি আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে গিয়ে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর। এবারের বাজেটে যেভাবে করের বোঝা চাপানো হচ্ছে, সেটার একটা বড় অংশ গিয়ে পড়বে সাধারণ মানুষের কাছে, যাদের আসলে আয় যাই হোক না কেন, তাদেরকে আসলে কোনো না কোনো ভাবে এই করগুলো দিতে হবে। এবং প্রত্যক্ষ করের ব্যাপারে যারা বেশি বিত্তশালী, তাদের ব্যাপারে কর আদায়ের প্রশ্নে দুর্বলতার অভিযোগ আমরা সবসময় শুনে থাকি। এই ব্যাপারে আসলে কি আমরা এখনো ভুল পথে হেঁটে চলেছি? অপ্রত্যক্ষ কর যত বাড়বে, সাধারণ মানুষের কষ্ট তত বাড়বে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের যে মানুষ, তাদের উপরে চাপ অত্যন্ত বাড়বে। প্রত্যক্ষ কর আসলে যাদের উপর থেকে নেয়ার প্রয়োজন, উপরের আয় সীমার, সেটা আমরা নিতে পারি না। ফলে ওই যে আমাদের সুশাসনের যে অভাব রয়েছে, প্রত্যক্ষ কর থেকে আমরা সেগুলো নিতে পারি না বলে অপ্রত্যক্ষ করে আমাদের আয় বাড়ানোর বিভিন্ন ধরনের কি বলবো, এগুলোকে উপাচার দেখা যায় আর কি। আমি যেটা বলতে চাই আসলে, যে আপনি যখনই অপ্রত্যক্ষ কর বাড়াচ্ছেন, মধ্যবিত্ত এবং দরিদ্রের সঞ্চয়ের যে অংশটুকু, সেটা আরো ক্ষুদ্রতর হয়। অভ্যন্তরীণ সঞ্চয় যখন আপনি বাড়াবেন এবং অভ্যন্তরীণ সঞ্চয়ের বিনিয়োগের ব্যাপারে যখন কথা বলতে হবে, আমাদের তো এমনিতেই অভ্যন্তরীণ সঞ্চয় কম জিডিপির রেশিওর তুলনায়, জিডিপির রেশিওতে, তখন আপনি অপ্রত্যক্ষ কর বাড়িয়ে এবং এই মূল্যস্ফীতির ধারাবাহিকতায় এই দরিদ্র মানুষগুলোকে আরো দরিদ্রতর করে অভ্যন্তরীণ সঞ্চয়ের ক্ষেত্রে আমি ততটা জিততে পারবো না। আরেকটা বিষয় আছে, আপনি যখন আমার এই বিনিয়োগগুলো সুসংহত না হয়, ধরেন ছোট একজন বিনিয়োগকারী, ছোট সঞ্চয়কারী, মধ্য সঞ্চয়কারী, এদের বিকল্প বিনিয়োগের আসলে উপায়টা কি? না তারা ক্যাপিটাল মার্কেটে যেতে পারছে, না তারা জমির ব্যবসায় যেতে পারছে, সেখানেও অসততা রয়েছে, না তারা অন্য কোনো ধরনের ব্যাংকিং সিস্টেমে যেতে পারছে, কারণ ব্যাংকিং সিস্টেমের উপরেও আস্থা রাখা
খুব মুশকিল হয়ে যাচ্ছে। আপনি সবল ব্যাংকগুলোর সাথে দুর্বল ব্যাংকগুলোকে যখন এক করে দিচ্ছেন, অথবা বাংলাদেশ ব্যাংকের পত্রিকাতেই আসছে যে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরাও অনেক সময় ঢুকতে পারছেন না, ঢুকতে পারছেই না। হ্যাঁ, ঢুকতে পারছেন না। জারি করা হচ্ছে, তো তখন আস্থাহীনতার জায়গা তো থাকবে। তাহলে একটা ছোট সঞ্চয়কারী কোথায় যাবে? বা ধরেন একটা ছোট উৎপাদনকারী বা মাঝারি ধরনের উৎপাদনকারী, যিনি হয়তোবা একটা কোম্পানির মতো বিভিন্ন ধরনের উৎপাদনের সাথে যুক্ত না, অর্থাৎ ফরওয়ার্ড লিঙ্কেজ এবং ইনওয়ার্ড দুটোর সাথে উনি যুক্ত না, উনি একটা ছোট উৎপাদনের সাথেই আছেন। উনি যখন ধরেন রাতে তাকে উৎপাদন করতে হয়, কারণ আরইবির বিদ্যুৎ তাকে দিনের বেলা প্রায় 8 ঘন্টা লোডশেডিং থাকে, তখন এই ধরনের বিনিয়োগকারীরা, এই ধরনের উৎপাদনকারীরা কোথায় যাবে? ফলে অপ্রত্যক্ষ কর বাড়ানোর সাথে সাথে এই যে এনার্জি নিয়ে যে আমরা এত কথা বলছি, এনার্জির সঞ্চালনের ব্যবস্থা, মানে একটা হচ্ছে আমরা বলি সবসময়, মোয়াজ্জেম বললেন না যে সাপ্লাই সাইড নিয়ে কোনো সবসময় কথা বলি, সাপ্লাই সাইডেরও তো পুরোটা দেখি না। মানে আমি উৎপাদন করে বসে আছি, আমার সঞ্চালনের ব্যবস্থাটা কি, আবার আমার আদতেই সেই ডিমান্ডটা তৈরি হয়েছে কিনা, এই পুরো নির্ঘণ্টটা ছাড়াই তো আমরা এনার্জি সেক্টরে বিনিয়োগ করতে শুরু করেছি। এই জায়গায় আমার মনে হয় যে ছোট ছোট উৎপাদনকারী এদের স্বার্থটা দেখাটা খুবই জরুরি। আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই যে এবছরের বাজেটটা আসছে, এটা হচ্ছে আমাদের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছর, আর হচ্ছে আমাদের এলডিসি গ্রাজুয়েশনে 2026-এ যাব তার আগের বছর। ঠিক, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কিন্তু উভয় কারণেই। আপনি দেখেন ভিয়েতনামের মতো দেশ, আমরা কিন্তু বলছি যে আমরা যখন এলডিসি থেকে গ্রাজুয়েশনে যাব তখন অনেক ধরনের সুবিধা আমরা পাবো না। ভিয়েতনামের মতো দেশ কি করেছে, তারা অনেকগুলো দেশের সাথে বাইল্যাটারাল চুক্তিতে এসছে, কিন্তু অর্থাৎ আন্তর্জাতিক সুবিধা যেহেতু আমরা পাচ্ছি না, আমি বাইল্যাটারাল চুক্তিতে গেছি ওই সুবিধা পাওয়ার জন্য। এইগুলো তারা করতে কিন্তু প্রায় বছর দশকের উপরে তাদের সময় লেগেছে, আমরা এখনো শুরুই করিনি। হ্যাঁ, তাহলে আমি আমার যাও বা ধরেন একটা আরএমজি সেক্টর আছে, বা ডিজিটাল বাংলাদেশ বলছি, একটা এবার ডিজিটাল স্পেসের উপরেও কর আরোপ করা হবে, এগুলোকেও যদি আমি এই উৎপাদনগুলোকেও যদি আমি সুসংহত রাখতে চাই 2026 অনওয়ার্ডস, তাহলেও কিন্তু আমার যে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক যে বৈঠকগুলো, চুক্তিগুলো হতে হবে, সেইগুলো করবার ক্ষেত্রে লক্ষণীয় বা দৃশ্যমান কোনো ধরনের উদ্যোগ নেই। ফলে শুধুমাত্র বড় মেগা প্রজেক্টে আমার নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না, আমার অলরেডি যে সমস্ত উৎপাদনে আমি আছি, যেগুলো আমার রপ্তানিমুখী শিল্প, সেগুলোর স্বার্থ সংহত করবার জন্য পররাষ্ট্রনীতি এবং তার পিছনে বিনিয়োগ, সেটা খুব বড়ভাবে আসাটা দরকার। আর আমার মনে হয় যে এনার্জির ক্ষেত্রে আরইবির ভিত্তিক যে সমস্ত উৎপাদন রয়েছে, আরইবির কিন্তু একটা বড় অংশ মানে ভীষণ রকমের লোডশেডিং এর আওতায় থাকে। আমরা ঢাকা শহরে বসে জেনারেটর চালিয়ে হয়তো অতটা বুঝতে পারি না, কিন্তু উৎপাদকদের জন্য খুব মুশকিল হয়ে যায়। সেই জায়গায় আমরা কিছু করতে পারি কিনা সেটাও একটু দেখা দরকার। আমি সরি বলছি, এবং আরইবির যে সিস্টেমে বিদ্যুৎটা দেওয়া হয় গ্রাহকদেরকে, এটাও কিন্তু খুব রিপ্রেসিভ একটা মেজার। সে কিন্তু বিল দিচ্ছে কিন্তু বিদ্যুৎ পাচ্ছে না। হ্যাঁ, সে বিল দিচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে না। জি, একেবারে। ধন্যবাদ। ডক্টর মোয়াজ্জেম, আপনার কাছে ফিরে আসি। ব্যাংকের প্রসঙ্গ আসলে ব্যাংক খাতে কোথা থেকে শুরু করবেন, কোথা থেকে শেষ করবেন, সেটা বোধহয় একটা মুশকিলের বিষয়। এবং তার সাথে এখন যে ব্যবস্থা আসলে চলছে, সরকার একদিকে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, ঋণের ব্যাপারে এবং আমানতের ব্যাপারে সুদের হারের যে 6-9 হিসেব ছিল আগে, সেটাও তুলে দেওয়ার ফলে এখন আসলে ব্যাংক খাতটা কোন দিকে যাচ্ছে, এবং ব্যাংক খাতে যে বিস্তর বিশৃঙ্খলা, খেলাপি ঋণ, সে ব্যাপারে আসলে এখন এই মুহূর্তে কিছু করার আছে কিনা? দেখুন, ব্যাংকিং খাতে এত বড় রকমের অনিয়ম এবং দুর্বলতা, এখন হঠাৎ করে শুধুমাত্র একটা ইন্ডিকেটরকে বাজার ভিত্তিক করে দিয়ে পুরো সিস্টেমের সংস্কার চাওয়াটা আসলে অতিশয়োক্তি এবং অতি প্রত্যাশা। আপনি এখন হয়তো বাজার ভিত্তিক সুদের হার করে দিচ্ছেন, তাতে হয়তো আপনার ঋণ দেয়া
এবং অর্থ নেয়া মানে ডিপোজিট এবং লেন্ডিং এর ক্ষেত্রে হয়তো একটা ভারসাম্য হয়তো এর মাধ্যমে প্রত্যাশা করা হবে। অর্থাৎ যেখানে কিনা ব্যাংকগুলো ট্রানজাকশন কস্ট হাই, সেখানে সে হাই ইন্টারেস্ট রেটে লোন দিবে, যেখানে ট্রানজাকশনের কস্ট লো সেখানে হয়তো সে লো ইন্টারেস্ট রেটে সে লোন দিতে পারে। এই সুযোগটা এখন করে দেওয়া হয়েছে, যেটা 6-9 কারণে আমরা এক অর্থে এসএমই গুলো লোনই পাচ্ছিল না, সেটা শুধু বড়দের কাছে সেই লোনগুলো যাচ্ছিল, সেটা হয়েছে। সুতরাং এই যে মার্কেট রেটে গিয়েছেন, কিন্তু তার মাধ্যমে আমাদের এই বিপুল পরিমাণ যে আমাদের কি বলি আমরা যে এই খেলাপি যে এর মাধ্যমে সমাধান হবে, এটা প্রত্যাশা করাটা একেবারেই ঠিক না। দেখুন, আমার কাছে আসলে এই যে পরিস্থিতিতে রয়েছে তাতে আমাদের জন্য আসলে 2 রকমের উদ্যোগ নেওয়া দরকার। প্রথম, আইএমএফ যেটি করতে বলেছে যে সেটা হলো যে ব্যাংকগুলোর ক্ষেত্রে যে সমস্ত ব্যাংকগুলো দুর্বল, সেই দুর্বল ব্যাংকগুলোর ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত নেওয়া, এবং সেক্ষেত্রে আমরা মার্জারের কিছু ঘটনা দেখছিলাম, কোনো ক্ষেত্রে কিছুটা অ্যাকুইজিশনের মতো মনে হয়েছে। আমার দৃষ্টিতে আসলে বাংলাদেশে প্রেক্ষাপটে এই ধরনের মার্জার বা অ্যাকুইজিশন থেকে যে রেজাল্ট পাওয়া যাবে তার থেকে অনেক ভালো ফল পাওয়া যাবে কিছু ব্যাংক বন্ধ করে দিলে, এবং আপনি আমাদের আসলে লিকুইডেশনের দরকার। সেক্ষেত্রে গ্রাহকদের কি? হ্যাঁ, অবশ্যই, সেটাই তো বড় চিন্তা সরকারের জন্য, রাজনৈতিক সরকার যেমন চিন্তা, এবং গ্রাহকদের জন্য এটা একটা বড় চিন্তা। এটি আসলে সমাধানের জায়গা রয়েছে। প্রথমত হলো যে আইনগতভাবে সরকারের এখনকার নিয়ম অনুযায়ী প্রত্যেক গ্রাহক তার ব্যাংকের অ্যাকাউন্ট ট্রানজাকশন বন্ধ হয়ে গেলে, কোনো কারণ না দিতে পারলে 1 লক্ষ টাকা তার তিনি একটা গ্যারান্টির তার একটা ফান্ড পাবেন। কিন্তু 1 লক্ষ টাকা তো তার পুরো টাকার একেবারেই একটা ক্ষুদ্র অংশ, তাহলে বাকি টাকা তার হিসেব কিভাবে তিনি ফেরত পাবেন? সেক্ষেত্রে যেটা করার দরকার রয়েছে যে এই ব্যাংকগুলো লিকুইডেশনের প্রক্রিয়া হিসেবে হয়তো আইনগত কিছু সংস্কার প্রক্রিয়া দরকার হবে, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ যেটা হবে, ওই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ব্যাংকগুলোর সমস্ত অ্যাসেট লায়াবিলিটি গুলো আপনাকে হিসেব করতে হবে আন্তর্জাতিক কোম্পানি দিয়ে, করে যে সমস্ত জিনিসগুলো তার অ্যাসেট বেস রয়েছে, যেগুলোতে কিনা বিক্রিযোগ্য, সেগুলোকে আপনি বিক্রি করে সেগুলোর মাধ্যমে এই ডিপোজিটার যারা তাদেরকে আপনি আগে দিয়ে দেবেন, পরে হচ্ছে শেয়ার হোল্ডাররা, সবার শেষে শেয়ার হোল্ডাররা পাবেন। এইভাবে যদি আপনি হিসেব করতে পারেন তাহলে কিন্তু এই প্রক্রিয়ার একটা আপনি সমাধান পেতে পারেন কিছু ব্যাংকে যদি আপনি লিকুইডেশনে যান। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক যেটা দরকার আমাদের এখানে, যেটা নাই বাইরের দেশে, এটা কিন্তু খুব বড়ভাবে রয়েছে, সেটা হলো যে কোম্পানির যে কোনো শেয়ার হোল্ডার, তিনি যতগুলো কোম্পানির শেয়ার হোল্ডার, তিনি যদি কোথাও ডিফল্টার হন, তাহলে সবগুলোর ক্ষেত্রেই তার এই ডিফল্টের তার প্রভাব পড়বে। কিন্তু আমাদের এখানে কিন্তু যিনি ব্যাংকের শেয়ার হোল্ডার এবং ব্যাংকের ডিফল্ট করছেন, তিনি তার কোম্পানির জন্য কিন্তু তার লোন পেতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বাইরে কিন্তু এটা একেবারে ইউরোপিয়ান কনস্টিটিউয়েন্সিতে এটি আপনি কখনো করতে পারেন না। যদি আমাকে এই সুবিধা দেওয়া হয় যে আমাদের এখানে তার এখানকার সুবিধার জন্য ওইগুলো বন্ধ হবে, তাহলে উল্টো ভাবে আমার যখন লিকুইডেশনে যাবে তখন তার শুধু ব্যাংকের লায়াবিলিটির হিসাবটা শুধু ব্যাংকের অ্যাসেট থেকে আসবে না, তার অন্যান্য শেয়ার হোল্ডিং যে কোম্পানিগুলো রয়েছে সেখান থেকেও তার অ্যাসেটের ভ্যালুয়েশন করে এই ব্যাংকের শেয়ার বেটানোর একটা ব্যবস্থা করা যেতে পারে। বলেন যে বাংলাদেশে এমন একটি ব্যবস্থা দাঁড়িয়েছে যেখানে খেলাপি ঋণ করতে পারলে সেটা একটা ভালো ব্যবসার মডেল হয়ে দাঁড়িয়েছে, যদি একটু রাজনৈতিক প্রভাব থাকে। সেটাই কি বাস্তবতা? না, এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই প্রক্রিয়ার, সেটা হলো আমাদের অর্থ ঋণ আদালত বলে যে আদালতটি রয়েছে, এটি মূলত সেই অর্থে খুব ফাংশনাল না, আমি বলবো যে এক অর্থে ডিসফাংশনাল। এবং অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে অর্থ ঋণ আদালতে যাওয়ার পরে এই কেসগুলো স্টে হওয়ার কারণে এই কেসগুলো থেকে আসলে বেরিয়ে আসা যায় না। এখানে অর্থ ঋণ আদালতকে আসলে আরো বেশি সক্রিয় করা, গতিশীল করা, এবং সময়বদ্ধভাবে এইগুলোর কাছ থেকে যদি আপনি আনতে পারেন, রায়গুলো নিয়ে আসা যায়, এবং সেই রায় যদি বাস্তবায়ন করা যায়, তাহলে যেটা হবে কি, নতুন খেলাপি হবার প্রবণতা কমবে। এখন যেটা হয়েছে যে আইনগত কোনো কাঠামো নেই যেটা দিয়ে এদেরকে ঠেকানো যাচ্ছে, কিন্তু যখন এই ধরনের আদালতগুলো যখন সক্রিয় হবে, ক্রিয়াশীল হবে, তখন কিন্তু নতুন যিনি এই ধরনের একটা প্রক্রিয়ায় যেতে চাইবেন তিনি কিন্তু তখন দ্বিধান্বিত হবেন, স্রোত হবে এই প্রক্রিয়াটা। আমরা সেই কারণে আমি বলবো যে অর্থ ঋণ আদালতগুলোকে দ্রুততর গতিতে শক্তিশালী করা, প্রয়োজন বোধে অতিরিক্ত আদালত বসিয়ে যতগুলো কেস রয়েছে সেগুলোকে দ্রুততর ভাবে এগুলোর সিদ্ধান্ত দেওয়া, এটা করলেও আমার ধারণা প্রক্রিয়াগতভাবে খেলাপি ঋণের পরিমাণগুলো কমতে শুরু করবে। ধন্যবাদ। অন্তত 2টা কাজ করলে ব্যাংকের ক্ষেত্রে আমি মনে করি জোরে দেই, সেটা হচ্ছে এসআলম গ্রুপের কাছে যতদিন 8টা ব্যাংক থাকবে ততদিন কি আসলে ব্যাংক খাতে আদৌ শৃঙ্খলা আনা সম্ভব কি? এক্স্যাক্টলি, 2টো কাজ করা। একটা হলো ইমিডিয়েটলি সংস্কারে হাত দেওয়া, অর্থ মন্ত্রণালয়ের অধীনে ব্যাংকিং বিভাগটাকে ডিজলভ করে দিতে হবে। এটা করলে অন্তত প্রশাসনিক রাজনৈতিক হস্তক্ষেপটা ব্যাংকিং খাতে বন্ধ হবে। দ্বিতীয় হলো বড় বড় যারা ঋণ খেলাপি আছে
ব্যাংকের জমিদারি যারা কায়েম করেছে মালিকদের নামে, মালিকানার নামে, তাদের প্রতি ক্ষমতা কাঠামো থেকে রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করে দেওয়া। অন্তত আজকে ঘোষণা দিয়ে কালকে ব্যাংকের পরিস্থিতি অনেক উন্নত হয়ে আসবে। কিন্তু সেই ক্ষমতা কি রাজনৈতিক দলের আছে? সেটা যদি না থাকে তাহলে রাজনৈতিক নেতৃত্বের কাছে আর কি আশা থাকতে পারে? তাহলে তো আমাদের সমস্ত আলোচনা বৃথা। আমরা তো বলছি এটা করতে হবে, সেটা করতে, কে করবে? রাজনৈতিক নেতৃত্বকেই তো করতে হবে। কিন্তু যেভাবে এই নিয়ে এত আলোচনা হয়েছে, তারপরে যদি কিছু না হয়, একজন কি প্রশ্ন করতে পারেন না যে রাজনৈতিক নেতৃত্ব কি এদের কাছে অসহায়? মানুষ তো প্রশ্ন করছেই, করতে পারে কি, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব যদি মনে করে যে না, তারা ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনবে, ব্যাংকিং খাতকে সচল করবে, ব্যাংকিং খাতে সুশাসন আনবে, তাহলে তাকে এই কাজটা করতে হবে। একটা কথা হলো যে ডিনায়াল সিনড্রোম থেকে বেরোতে হবে, তথ্য লুকানোর প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। খেলাপি ঋণ প্রায় 5.5 কোটি টাকা, এটা 5 লাখ কোটি টাকা, এটা বলতে হবে। লুকিয়ে রেখে তো কোনো লাভ নেই। আপনি কাকে আপনি তথ্য লুকিয়ে কাকে বেনিফিট দিচ্ছেন? শেষ পর্যন্ত ব্যাংকগুলো যদি ডুবে যায়, ব্যাংকগুলো যদি অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়, মানুষের যদি আস্থা না থাকে, তাহলে মানুষ এখন স্বর্ণ রেখেও সেখান থেকে গিয়ে দেখে গায়েব হয়ে যাচ্ছে এবং তাকে নানা ধরনের কথা শুনতে হচ্ছে। এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে, মানুষ মনেই করছে যে ব্যাংকগুলো তার জন্য না, ব্যাংকগুলো কিছু মানুষের, এবং আইন করে তো ব্যাংকিং খাতে জমিদারি কায়েম করা হচ্ছে। ব্যাংক পাবলিক মানি ডিল করে, ব্যাংক হলো জনগণের টাকা ডিল করে। সেখানে আপনি আইন করে এক একটা পরিবারে 9 জন 6 জন করে তাদেরকে 9 বছর 6 বছর ইত্যাদি করে তাদের জমিদারি কায়েম করছেন। ব্যাংক তো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চালাবে। আমরা কখনো দেখি নেই যে ব্যাংকের চেয়ারম্যানরা এইভাবে অফিস করেন। আমি সারা জীবন বিজনেস জার্নালিজম করেছি, এরকম কাণ্ড আমি কোনোদিন দেখি নেই যে চেয়ারম্যানরা, ডাইরেক্টররা এইভাবে ব্যাংকে বসে থাকে, যেটা এখন দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ। অধ্যাপক নীলমণি, যদি আর কিছু যোগ করার থাকে। আমি খুব পরিষ্কারভাবে বুঝি, যত কথাই বলি না কেন, এখনো পর্যন্ত আমরা একটা রিপোর্ট দেখতে পেয়েছি যে এই যে এতগুলো ব্যাংক বসে গেল, সেই ব্যাংকগুলো কেন বসেছে, কাদের কাছে ঋণ দেওয়া হয়েছে, কোন কোন বিবেচনায় এগুলো ঘটেছে এবং কি কারণে ঘটেছে, ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক কিভাবে এটা বসে যায়, এগুলো কি পাবলিক হয়েছে? এগুলোর কি যথাযথ অ্যানালাইসিস হয়েছে? পাবলিক হয়েছে? পাবলিক হয়নি। আমরা জানি, কিন্তু সেই তথ্যসূত্র নিশ্চিত করে আমি আপনাকে একটা রেফারেন্স দিয়ে বলতে পারবো না যে সরকার এটা প্রকাশ করেছেন এবং এই সরকার নিজে বলছেন যে এই কারণে হয়েছে। অর্থাৎ যেটুকু ভাষাও আসছে সেটাও বেসরকারি দিক থেকে আসছে। সরকার নিজে উদ্যোগী হয়ে বলছেন না যে ব্যাংকিং খাত কেন ধসে পড়ছে। প্রথম কথা, ইশতিয়াক ভাই যেটা বলেছেন একেবারে সঠিক, হচ্ছে ডিনায়াল থেকে বের হয়ে দেশটাকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে ব্যাংকিং খাত কেন ডুবে যাচ্ছে, এর পেছনের কারণগুলো কি, এবং আমাকে আসলে এই রাজনৈতিক প্রভাব বলয় থেকে রাজনৈতিক সদিচ্ছা নিয়েই সামনে এগোতে হবে। আপনি বলতে পারেন এগুলো ইউটোপিয়া কিনা, শুনতে ইউটোপিয়াও লাগে, কিন্তু তারপরেও এগুলোই তো আশা করে না। একটা জিনিস আমি বলতেই চাই, সেটা হচ্ছে অংশীজন। আমার বাচ্চারা যদি আমার দেশের অংশীজন না হয়, এই দেশটা কখনোই ভালো থাকবে না। এখন আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট বিক্রি করে বা গ্রামের বাড়ির জমি বিক্রি করে পুরোটা পাঠিয়ে দিচ্ছি, আমার বাচ্চা আন্ডারগ্র্যাডও এখন করে না। হ্যাঁ, তো আমি পাঠিয়ে দিই ওখানে, এবং আমি জানি যে আমি চাই যে ও না ফিরুক। আমার পরের জেনারেশনকে যদি আমি অংশীজন না মনে করি এই দেশের, তাহলে আসলে দেশটাকে নিয়ে ভাবনার তেমন কিছু অবশিষ্ট থাকে না। জি, ধন্যবাদ। ডক্টর মোয়াজ্জেম, যদি আর কিছু যোগ করার থাকে। না, আমাদের আজকের যে বিষয়গুলোর ক্ষেত্রে একটা বড় রকমের দুর্বলতা হলো যে ইনক্লুসিভনেসের ঘাটতি এবং ন্যায্যতার ঘাটতি। এই যে আপনি ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের কথা যখন বলেন, তখন কিন্তু আমরা এই জায়গাটি কিন্তু আসে যে জায়গা থেকে সরকার সহজে কর আদায় করতে পারেন, সাধারণ মানুষ যেখানে প্রচুর লেনদেন হয়, সাধারণ মানুষ করে সহজে, সেই ধরনের জায়গাগুলোকে আপনি হয়তো টার্গেট করছেন সহজে রাজস্ব আদায়ের জন্য। কিন্তু তার বিপরীতে গিয়ে যে বিপুল পরিমাণ কর ফাঁকি রয়েছে, কর এড়িয়ে যাওয়া রয়েছে, কর জালের বাইরে বিপুল পরিমাণ উচ্চবিত্ত মানুষ রয়ে গিয়েছে, তাদেরকে কিন্তু আমি করে আনার জন্য কিন্তু খুব বড় উদ্যোগ আমি কিন্তু দিচ্ছি না বা ছাড় দিচ্ছি। আমি একদিকে মেট্রো রেলে যারা যাতায়াত করছেন তাদেরকে আমি ভ্যাটের আওতায় আনতে চাচ্ছি,
আবার অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি আমদানির উপরে যে ভ্যাট সেটি আবার উইথড্র করছি। আমি জানি না যে কাকে দিয়ে আসলে কাকে সুবিধা দিতে চাচ্ছি। সুতরাং এই জায়গাগুলোতে ন্যায্যতা দরকার, এবং দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখবার জন্য পার্লামেন্টের কিছু কমিটি রয়েছে, যেমন আমরা যেটা বলি অনুমিত হিসেব কমিটি বলি একটি কমিটি রয়েছে, যাদের দায়িত্বই হলো সরকারের দীর্ঘমেয়াদী যে রাজনৈতিক অভিপ্রায় সেটা সরকারের কার্যক্রমের ভিতরে, দৈনন্দিন যে কার্যক্রমের ভিতরে সেখানে সেটি রেখাপাত হচ্ছে কিনা। সুতরাং এই যে উচ্চবিত্ত তৈরি হচ্ছে, ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে, কর ন্যায্যতা ধ্বংস হয়ে যাচ্ছে, এইগুলোর ব্যাপারে কিন্তু ওই কমিটির দায়িত্ব ছিল যে তারা সরাসরি এইগুলো নিয়ে প্রশ্ন করবে, হয়তো এনবিআর কে প্রশ্ন করবে, অর্থ মন্ত্রণালয়কে, যে কিভাবে এই কর কাঠামো অব্যাহতভাবে রয়েছে যেটা আসলে প্রকারান্তরে ইনক্লুসিভ ডেভেলপমেন্টকে নিশ্চিত করতে পারে না। জি, ইশতিয়াক রেজা যদি আর কিছু যোগ করেন। না, আমি বলবো যে আসলে একদম শেষ কথাটা যেটা, সেটা হলো যে অনেকদিন থেকে আমরা এটা বলছি যে আমাদের অর্থনীতির মধ্যে সবচেয়ে দুর্বল ব্যবস্থাপনায় রয়েছে কর কাঠামোটা, এবং কর কাঠামোটা যে এত মানে নিপীড়নমূলক হয়ে দাঁড়িয়েছে, যেখানে সহজ সেখানে হাত দিচ্ছে, মোবাইল ফোন কেউ কিছু বলতে পারবে না, হাত দিয়ে দিচ্ছে, ওই যাত্রীর পরিবহন ভাড়া এটার উপরে হাত দিচ্ছে, কিন্তু যেখানে দরকার, যেখানে দিলে সত্যিকার অর্থে আপনার নগদ টাকার সংস্থানটাও বাড়বে, ট্যাক্স জিডিপি রেশিও বাড়বে, সেখানে হাত দিচ্ছে না। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।